আড়াই মাসে শিশু হাঁটতে পারে না, তবে সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার। সিলেটের সুধী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যেসব কাজ সরকার হাতে নিয়েছে সেটি ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে নেবে। শফিকুল হকের রিপোর্ট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ। সারা পথে বৃষ্টি বাদ সাধলেও প্রধানমন্ত্রীকে হৃদয়ের উষ্ণতায় অভ্যর্থনা জানিয়েছেন সুরমাপাড়ের মানুষেরা। সফরের শুরুতেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এখানে অংশ নেন দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতির জন্য দোয়া মোনাজাতে। এরপর সার্কিট হাউজের পাশে চাঁদনীঘাট এলাকায় নগরীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে জলাবদ্ধতা নিরসন ও বন্যা প্রতিরোধে সিটি কর্পোরেশনের নেয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে সিলেট নগরীর আধুনিকায়ন সহ এই অঞ্চল নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা সরকার কাজ করছে, তাই মানুষকে সচেতন হবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য সিটি কর্পোরেশনগুলোকেও ভূমিকা রাখায় জোর দেন। একটা মানুষ 25, 30, 35, 40 বছর বয়সে তাকে যদি আপনি কিছু শেখাতে চান অনেক বেগ পেতে হয়, কিন্তু আপনি যদি একটা ছোট বাচ্চাকে যদি ভালো কিছু শেখান ওটা কিন্তু তার মাথায় ঢুকে যায়, এবং ছোট বাচ্চাকে যদি আপনি সেটা শিখিয়ে ফেলতে পারেন, সবচেয়ে বড় যেটা সুবিধা হয় সে স্কুলে ভালো জিনিস যেটা শিখে আসবে সেটা সে যেমন ফলো করবে সে তার বাবা মাকেও ওটা মানতে বাধ্য করবে। বাচ্চারা করে এটা। এ সময় দেশের উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আর এক ধাপ এগোনোর বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সংক্ষেপে আজকে এতটুকুই আপনাদের সামনে বলবো। এই হচ্ছে আমাদের পরিকল্পনা, আমরা কি কি চিন্তা করেছি এবং এরই ভিতরে সেই চিন্তাগুলো বাস্তবায়নের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। দেখুন, আড়াই মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রায় 2 দশক পর নির্বাচনের আগে সিলেট সফর করেছিলেন, তবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এবারের সফর ঘিরে প্রাণচাঞ্চল্য দেখা গেছে এই এলাকার মানুষের মধ্যে। সরকার প্রধানও জানালেন প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে, তবে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা চাইলেন সবার। শফিকুল হক, 71, সিলেট। সিলেট সদরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাঁশিয়া খাল খনন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সিলেট সফরে বেলা 1টার দিকে প্রধানমন্ত্রীর বহর পৌঁছে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে। বৃষ্টি উপেক্ষা করে বাঁশিয়া খালের পাড়ে যান তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে প্রকল্পের সার্বিক তথ্য জানান। পরে প্রধানমন্ত্রী নিজের হাতে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে মন্ত্রী, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মাসুকগঞ্জ বাজারে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন তিনি। এর আগে তিনি সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে জানান, জলাবদ্ধতা নিরসন, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে এই খনন কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারকে আপনারা নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়েছেন, কাজে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে এই দেশের মানুষের সমস্যার সমাধান করা। দর্শক, যেমনটি দেখছিলেন, হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সিলেট সদরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাঁশিয়া খাল খনন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেখানকার আরো আপডেট আমরা জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন সুজাদ। সুজাদ, প্রধানমন্ত্রী তো বাঁশিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এবং সুধী সমাবেশে বক্তৃতাও করেছেন তিনি। তো এলাকার মানুষের মাঝে প্রতিক্রিয়া কেমন দেখছেন তার আগমন ঘিরে? আসলে
দেখুন সারা, এই এলাকার মানুষের ভাগ্য যে আসলে কতটা ভালো সেটা আসলে বলার ভাষা রাখে না। এই যে বাসিয়া খাল যেটি আছে সেটি কিন্তু একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে কিন্তু এই খাল খননের উদ্বোধন করেছিলেন এবং তিনি সেটা সমাপ্ত করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু না ফেরার দেশে চলে গেছেন এবং ঠিক এই খালটি আবার তার ছেলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আজ তিনি এসে সেটি আবার খনন কাজ তিনি উদ্বোধন করেছেন এবং তিনি ঘোষণা দিয়ে গেছেন যে ধীরে ধীরে এই যে 40 কিলোমিটার দীর্ঘ যে খাল আছে সেটি তিনি খনন কাজ সম্পূর্ণ করবেন এবং এলাকার মানুষের মধ্যে আসলে একটা খুশির বন্যা বইছে। অনেকেই বলছেন যে তারা ঈদের আনন্দ উপভোগ করেছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে একজন আছেন, একজন কৃষক আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আজকে তো এই খালের খনন কাজ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এটা জিয়াউর রহমানও উদ্বোধন করেছিলেন। তো আজকের এই প্রধানমন্ত্রী খাল উদ্বোধন করার কারণে আপনাদের এলাকার কি কি উন্নয়ন হবে এবং আপনারা এটা আসলে মূলত কিভাবে দেখছেন? এটা আমরা তো আজকের খাল উদ্বোধন করার সাথে আমরা এলাকার উন্নয়ন হইব, আমরা এলাকার মানে কৃষকের শান্তি হইব। এর বাদে তো এটা টান বাপেও কাটিছিল, টান বাপের লগেও আমরা কালো কাটাতে আসলাম। আজকে যেন কাটিছি আইয়া এখানে আনন্দর কোনো সীমা নাই। আমরা খুবই আনন্দ হয়েছে। তখন আমরা আশা করি তাই আমরা দিকে। জিয়াউর রহমান সাহেব যখন খাল খনন করেছিলেন তখন কি আপনি ছিলেন সেখানে উপস্থিত? জি 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 জি, আমি নিজে মাটি কাটিছি জিয়াউর রহমান সাহেবের সাথে। আমার কি তার ছেলের সাথেও কেটেছে? তান ছেলের সাথেও কাটিছি। আচ্ছা, এই যে খাল খনন আজকে যেটা হলো, এই খাল খননের কারণে আপনাদের এলাকার কি কি উন্নয়ন হবে বা এটিকে আপনারা কেমন ভাবে দেখছেন? আমাদের এলাকায় এই উন্নত হবে, কৃষি বাড়িতে শাক সবজি হবে, ধান হবে। কৃষকরা অনেক আনন্দিত যে জিয়াউর রহমানে যেহেতু এক আনন্দ দিয়া গেছিলেন, আর অন্যের ছেলেও এই আনন্দ দিতে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা কথা বলছিলাম স্যার এখানকার অনেক বৃদ্ধ লোকদের সাথে, তারা বলছিলেন যে আসলে 1978 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন উদ্বোধন করেছিলেন তখন কিন্তু তারা জিয়াউর রহমানের সাথে খাল খনেছেন। আবার ঠিক এত বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এসে তারা খাল কাটায় শরিক হয়েছেন, এজন্য তারা আনন্দিত। এবং এই খালটি খননের কারণে সিলেটের 5টি উপজেলার কয়েক লাখ হেক্টর জমি আবারও নতুন করে ফুলে ফসলে ভরে উঠবে। সারা, সুজাত, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন সুজাত। দুদিন বিরতির পর আবারও বৃষ্টি শুরু হয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে। এতে আবারও ব্যাহত হচ্ছে ধান কাটা। কৃষকরা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ডোবা ধান সম্পূর্ণ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও কয়েকদিন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দুদিন বৃষ্টি হয়নি সুনামগঞ্জের হাওরে। কৃষকের স্বস্তি ফুরিয়ে শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। তাই বৈরী আবহাওয়ার কারণে কাজে যেতে পারেননি বহু কৃষক। এখন পর্যন্ত শতকরা 60% জমির ধান কাটা হলেও ডুবে থাকা 15,000 হেক্টর জমির ধান কাটা নিয়ে বেড়েছে শঙ্কা। এদিকে পাহাড়ি ঢলের চাপে জেলার মধ্যনগর উপজেলার পাউবোর বাঁধ ভেঙে পানি ঢুকছে দোয়ালা হাওরে। গেল 24 ঘন্টায় জেলায় 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টি লাগে মানুষও পাইতেছি না, মানুষ ধান কাটতে চায় না। জেলায় গরম হইতে পারি না, বাইরে আইলেও শান্তি নাই। যেমন হকিয়া জমিন আছি, অর্ধেক তুলছি আর অর্ধেক তুলতে পারছি না। তাছাড়াও খামলা মিলেন না, যে অবস্থা লাগছে বুঝছি, 2 দিন না ধরাই পানি বাড়তেই আছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা রয়েছে। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপ ধারণ করতে পারে। নেত্রকোনার 6 উপজেলার হাওর অঞ্চলেও একই অবস্থা। নৌকা দিয়ে পানিতে ডুবে থাকা ধান কেটে সংগ্রহ করছেন কৃষকরা জানান, সারা বছর তাদের খাদ্যের জন্য এই ভেজা ধানই এখন শেষ ভরসা। 2,000-3,000 টাকা কাটা দিয়ে হলেও জমিটা খাটায় আনতেছে, কিন্তু যেভাবে আনতেছে এইভাবে ধান কিন্তু আবার দুর্গন্ধ হইতেছে। এই যে ডুবাই নিছে, এখন কি খাবো এই চিন্তায় যান বাঁচতেছে না, রাত্রে ঘুম আসে না। বিঘা বিক্রি করতে 600 টাকা এমন, কিন্তু গিরস কি করবো, বাড়িতে নিলেও শুকাইতে পারতেছে না, দিনের যে ওয়েদার। কিশোরগঞ্জেও সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আপাতত ধান কাটা বন্ধ। যেসব জায়গায় ধান কাটা হয়েছে সেখানে ধান শুকানো নিয়ে সমস্যা হচ্ছে। ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়া ও বজ্রপাতের শঙ্কায় অনেক শ্রমিক মাঠে কাজ করতে চাচ্ছেন না।
আমার তো 5 কানি ক্ষেত আছে এখানে, কাটার মতন ভাব নাই, পরিবেশ নেই। দাও একটু দাম তোলার চিন্তা ভাবনা ছিল, বৃষ্টিতে তো আরো নষ্ট হইতেছে, আমরা আর কিছু করতে পারতেছি না। এই দুজু না লইতে পারি ধান তো আমরা মরাই, এমনি মরা জীবিত মরাই। নিকলি আবহাওয়া অফিস জানিয়েছে সকাল থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে জেলার অন্যান্য উপজেলায় বৃষ্টির পরিমাণ আরও বেশি। হাসান আহমেদ, ৭১। ভারী বৃষ্টি উজানের ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওর পরিদর্শন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। তারা বলছেন, প্রধানমন্ত্রী যেহেতু সিলেটে আসছেন, তাই তিনি যেন এক নজর এই ক্ষতিগ্রস্ত এলাকাটি দেখে যান। সুনামগঞ্জ থেকে মোহন ইসলামের প্রতিবেদন। এ যেন একটি দ্বীপ, চারিদিকে থই থই পানি, তার মাঝে ধান শুকাতে ব্যস্ত সুনামগঞ্জের রঞ্জু হালদার ও তার ভাতিজা নিক্সন রায়। আগাম অতিবৃষ্টি কিছুই রাখেনি তাদের। বছরের একমাত্র সহায় সম্বল ফসল তলিয়ে গেছে পানিতে। কিছু ধান কাটতে পারলেও শুকানো ও সঠিক দাম নিয়ে চিন্তিত তারা। তাদের মতো আরো অনেকেই শেষ চেষ্টা করে যাচ্ছেন। আকস্মিক বন্যার কবল থেকে শেষ সম্বলটুকু ঘরে তুলতে পানিতে ভেসে গেছে সব, তবুও যতটুকু নিতে পারেন। এরই মধ্যে এসব কৃষক ও কৃষানি শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন সিলেট। যদিও রাষ্ট্রীয় ভিন্ন কাজে সফর তার, তবুও তাদের অনুরোধ প্রধানমন্ত্রী যেন একবার এসে দেখে যান কি দুর্দশায় ভুগছেন তারা। 10 কেয়ার জমি করছিলাম, 2.5 কেয়ার মতো আনতেছি, আর সব পানি নিচে গেছে, তুলতে পারতেছি না। অবস্থা খুবই খারাপ। আমরা মনে করেন যে জমি করছিলাম এখানে প্রায় 2 আলের মাঝে আপনার 6 কেয়ার জমি তলিছে এইদিকে, আর এইদিকে আপনার মনে করেন যে নিচে গেছে 2 কেয়ার জমি। তাই কি করব, আমরা তো পাই না, খায় তো মানে বড় বড় লোকেরা, আমরা দিন মজুর, আমরা তো কোনো কিছু পাই না। এরই মধ্যে সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার, যা শুনে আশা দেখছেন তারা। আমরা প্রধানমন্ত্রী আইলে তো আমরাও দেখতে পারি, আমরা আরো দেখতে যেতে পারি। আমরা কিভাবে আছি সুখে দুঃখে, জনগণের পাশে যদি সরকার না থাকে কি চলবে? পাশে দাঁড়ান, আমরা খুব উপকার হবে। সুনামগঞ্জ সহ হাওর এলাকার মানুষ প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবেলা করেই বাঁচেন। দুর্যোগের এই সময়ে প্রধানমন্ত্রীর সিলেট সফর আশা দেখাচ্ছে তাদেরকেও। কৃষকরা এদেশের সূর্য সন্তান, এই বাক্যটি সবাই মানেন। কৃষকদের ফসল তলিয়ে গেছে পানিতে, নিঃস্ব হয়েছেন তারা। এই অবস্থায় তাদের একটি চাওয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু সিলেট আসবেন, তিনি যেন সুনামগঞ্জ এসে নিজের চোখে দেখে যান তাদের এই দুর্দশাগ্রস্ত চিত্রগুলো। মোহন ইসলাম, ৭১, মধ্যনগর, সুনামগঞ্জ। পাহাড়ি ঢল বৃষ্টিতে হাওর এলাকার প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে এবং আজও বৃষ্টি হচ্ছে, তলিয়ে গেছে বহু জমির ফসল। নেত্রকোনার খালিয়াজুড়ির খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, বৃষ্টি তো থামছে না এবং নদ নদীর পানিও বেড়েছে, আমরা যেমনটি দেখলাম, এবং বহু জমির ফসল তলিয়ে গেছে। তো আপনি সেখানে সার্বিক চিত্রটা কেমন দেখছেন জানাবেন, এবং এই পরিস্থিতিতে প্রশাসন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিল? শুক্রবার মধ্যরাত থেকে আসলে এখানে যে হাওর এলাকাগুলো রয়েছে সেখানে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির মাত্রা বেশ ভালোই বলা যায়। আসলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, ফলে হাওরে যে আপনার পানি ছিল সেই পানি বৃদ্ধি পেতে যাচ্ছে। আমি আছি খালিয়াজুড়িতে এবং দেখাচ্ছি যে এখানে কৃষকরা যারা আছেন তারা তাদের যে তলিয়া যাওয়া ফসল বা ধান, সেই ধান কাটার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন। আপনি জানেন এই নেত্রকোনা জেলাটি আসলে হাওর বেষ্টিত এবং এই জেলার মানুষ এই ফসলের উপর ভরসা করেই তাদের দিন যাপন করেন। বিশেষ করে প্রতিটি বছর, মানে এক একটি বছর তাদের এই বোরো ধানের থেকে আবাদ থেকে তাদের চাল সংগ্রহ করতে হয়, সে ধান বিক্রি করে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে হয় এবং সারা বছর এভাবেই তাদের জীবনযাপন করতে হয়। ফলে এই যে ধানটি যেহেতু ডুবে গিয়েছে, তাদের চোখে মুখে হতাশা ছাড়া আর কিছুই আমরা দেখতে পাই না। আমরা আসলে তাদের সাথে যতবার কথা বলেছি, তাদের থেকে শুনেছি, তারা বলছেন যে তাদের যে এই সমস্যাগুলোর কথা রয়েছে, এই বছর কিভাবে চলবেন, তারা এই ধান উঠাতে পারছেন না, যে
কয়েকটি ধান উঠানো যাচ্ছে, সেইগুলোর পর্যাপ্ত দাম পাচ্ছেন না। এবং আপনাকে দেখাতে পারছি যে কৃষকরা কোমর পানিতে নেমে চেষ্টা করছেন ধান কাটতে, যদিও বেশিরভাগ ধান আপনার ডুবে গিয়েছে। যে অল্প কিছু ভাসমান রয়েছে সেগুলো আসলে একজন মানুষ, আমি যদি অন অ্যাভারেজ বলি যে 5 ফিট 7 ইঞ্চি যে একটি মানুষ, তারও কোমর পর্যন্ত পানিতে নামতে হচ্ছে। ফলে এই ভরা বর্ষায় যেটি সৃষ্টি হয়েছে এখানে যে ঠান্ডাজনিত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে এখানে আবহাওয়া বেশ ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে তারা ধান কাটছেন এই ঝড় বৃষ্টির মধ্যে। এবং আপনি জানেন এই এলাকাটিকে বলা হয় জগন্নাথপুর, এবং জগন্নাথপুরে বেশ কয়েকদিন আগে বজ্রপাতে কয়েকজন মারা গিয়েছেন। ফলে বজ্রপাতের একটি আতঙ্ক রয়েছে কৃষকদের মধ্যে। আকাশ যখন মেঘলা হয় তারা আতঙ্কে থাকেন, ভয়ের মধ্যে থাকেন কখন বজ্রপাত হয় এবং একটি ধান কাটার জন্য তাদের বজ্রপাতে মারাও যেতে পারে। এই ধরনের আশঙ্কার মধ্য দিয়ে কৃষকরা যখন ধান কাটছেন, ঠিক সে সময় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন চাল সংগ্রহ করা হবে, অর্থাৎ তাদেরকে যে খাদ্য সহায়তা দেওয়া হবে চালের মাধ্যমে। আমরা যতটুকু জানলাম সেই খাদ্য সহায়তা নিয়েও তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে তালিকা কারা করছেন, কিভাবে তাদের তালিকা করা হচ্ছে, আদৌ তাদের নাম যাচ্ছেন কিনা। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এইগুলো আসলে বিভিন্নভাবে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা যে যারা সত্যিকার অর্থে কৃষক তারা সেই সুবিধাগুলো পাচ্ছেন না, ফলে এইগুলা মধ্য সত্যভোগীদের মধ্যে চলে যাচ্ছেন এবং তারা এক ধরনের শিকার হচ্ছেন। সো মোটা দাগে বলতে গেলে কৃষকদের দুঃখ দুর্দশা দিনকে দিন বেড়েই যাচ্ছে এবং পুরো বছর তাদের আসলে কিভাবে জীবনযাপন করবেন সেই বিষয়টি তারা নিশ্চিত নয়। সারা মোহন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম। নেত্রকোনার খালিয়াজুড়ির হাওরের সার্বিক পরিস্থিতির খবর তিনি আমাদের জানাচ্ছিলেন। জুলাই সনদ সংবিধান সংস্কার নিয়ে চলমান বিতর্ক রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক স্মরণ সভায় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার ৮০ লাখ কোটি টাকা দেনা রেখে গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন জাতীয় ঐক্য, অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনই সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের মধ্যে থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে পড়ার চেষ্টা করা হলো। যেমন আনুপাতিক হারে আপার চেম্বার হবে, এটা আমরা কখনোই কি করিনি। এই জিনিসগুলো এর মধ্যে আরো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একমত হইনি, সেগুলো তারা বলে দিল যেগুলো হবে। আর এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একমত একেবারেই হইনি, কারণ এটা কোনো নজির নেই। রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে নতুন শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না, বরং পুরনোদের নাম ভাঙিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ডিএমপি কমিশনারের এমন বার্তার পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসীদের উপর কঠোর নজরদারির কথা জানিয়েছে র্যাব। শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করেছে এলিট ফোর্সটি। বিস্তারিত মহিম মিজানের রিপোর্টে। সম্প্রতি চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ড নিয়ে নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বের সাথে শুরু হয়েছে টিটন হত্যার তদন্ত এবং ছায়া তদন্ত। হত্যার কারণ এবং এর নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর সবগুলি গোয়েন্দা ইউনিট। রাজধানীর কারণ বাজারে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, রাজধানীর অপরাধ জগতে নতুন কারো আধিপত্য নেই, বরং পুরনো নামগুলোকেই পুঁজি করছে সুযোগ সন্ধানীরা। কমিশনার আরো বলেন, নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হওয়ার সুযোগ নেই, তবে পুলিশ অপরাধ দমনে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি চাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে তুলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। এদিকে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা মুক্ত থাকলেও সবসময় তাদেরকে কড়া নজরে রাখা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক, যে কোনো সন্ত্রাসী হোক,
তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই সাথে সাথেই আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। র্যাব মুখপাত্র বলেন, সন্ত্রাসীদের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে, কোনো নতুন অপরাধে মাথাচাড়া দেবার সুযোগ নেই। সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভেতরে যে নামগুলো থাকে এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। র্যাব কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টির বাইরে কোনো অপরাধী নেই। কে দেশে আছে কে দেশের বাহিরে এভাবে করে। মুহিম মিজান, ৭১, ঢাকা। সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় একসময় সুনাম আর ভালো ফলাফলের জন্য পরিচিত এই প্রতিষ্ঠান এখন অভিযোগে ঘেরা। শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষার্থীদের মানসিক নির্যাতনের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে, এমনকি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, শিক্ষকের জাল সনদ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সব মিলিয়ে প্রশ্নের মুখে পুরো প্রতিষ্ঠান। এতে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভেতরের এসব অনিয়ম, দুর্নীতির চিত্র উঠে এসেছে সবুজ মাহমুদের অনুসন্ধানে। ২৬ ডিসেম্বর ২০২২ রাজধানীর মৌচাক এলাকায় নিজ বাসা নকশিভিলার ১২তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার মৌ। অভিযোগ, বার্ষিক পরীক্ষার হল থেকে উত্তরপত্র কেড়ে নেয়া এবং পরবর্তী ক্লাসে উত্তীর্ণ না করায় চরম হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেয় মৌ। শিক্ষকের বাচ্চাজি সাউদা ওদের সাথেই ৩টা বিষয় ফেল করার পরে ওকে হচ্ছে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু আমার বোনকে প্রমোশন দেওয়া হয়নি। এই বিষয়টা নিয়ে আমার বোন আরও বেশি হতাশায় ভোগে। পরবর্তীতে সার্বিক বিষয় নিয়ে সে হচ্ছে আমার বাসার ছাদ থেকে হচ্ছে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পূর্বে হচ্ছে আমার বোন বিল্ডিংয়ের দেওয়ালে একটা হচ্ছে ছোট একটা লেখা লিখে যায়। মৃত্যুর আগে সুইসাইড নোটে মৌ লিখেছিল, প্রধান শিক্ষকের ভাতিজি ফেল করার পরও উত্তীর্ণ হলো, তার মৃত্যুর পর যেন এর বিচার করা হয়। ও সহকারী হেডমাস্টারকে হেডমাস্টার হিসেবে জানে, আর যে হেডমাস্টারকে হেডমাস্টার হিসেবে জানে, সেজন্য হচ্ছে উনি হেডমাস্টার উল্লেখ করে গেছে আর কি, যে আমার মৃত্যুর পরে হলো যাতে বিদ্যালয়ের হেডমাস্টারের একটা বিচার হোক, আমি চাই। মৌয়ের মৃত্যুর পর একটি তদন্ত করে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিবেদনে এই মৃত্যুর জন্য শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস আখি ও সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে দায়ী করা হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়। জান্নাতুল ফেরদৌস আখিকে বরখাস্ত করা হলেও দেলোয়ার হোসেনের পদোন্নতি হয়েছে। সহকারী প্রধান শিক্ষক থেকে এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মৌ মারা গিয়েছে, হয়তো তার পারিবারিক কোনো কারণ হতে পারে, স্কুলে কোনো কারণে মৌ মারা গিয়েছে, হয়তো পরবর্তীতে তদন্ত করে দেখেছে স্কুলে কোনো তদন্ত আমাদের বিরুদ্ধে কোনো পায়নি। আপনার নাম বলে গেল যে? আমার নামে এ ধরনের কোনো অভিযোগ আমি জানি। পরিবার তো বলতেছে, আমার নলেজে নেই। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নেতিবাচক আচরণ ও মানসিক চাপই ফারজানা আক্তার মৌয়ের মর্মান্তিক মৃত্যুর অন্যতম কারণ। শুধু এইসবই নয়, বরং দুর্নীতি আর অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজধানীর বেইলি রোডের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তখন যিনি সভাপতি ছিলেন শেখ রসুল আলম ময়না, তিনি 17 বছর এই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এক নাগারে। তিনি এবং তার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা দুঃশাসন এই কতদিন চালিয়েছেন, আমরা সেই দুঃশাসনের শিকার। অভিযোগ আছে, প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে দেলোয়ার হোসেন আরও বেপরোয়া হয়ে গেছেন। এই ছোট ছোট শিক্ষার্থী ওরা আপনার নতুন নতুন এক একটা ঘটনা দেখে ভয় পায়। একদিন দেখে ক্লাসরুম নেই, আরেকদিন দেখে আপনার টিচার্স রুম নেই। অন্যদিকে শিক্ষক কর্মচারীদের অভিযোগ, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ইংলিশ ভার্সন শিক্ষকদের সাথে বৈষম্য করেন। ইংলিশ ভার্সন 2014 সাল থেকে শুরু করে ইংলিশ ভার্সনের বিল্ডিং আমরা অনেক এক্সপান্ড করেছি, আমাদের স্টুডেন্ট অনেক এক্সপান্ড হয়েছে, সো ওনাদের জায়গা নাকি আমরা নিয়ে নিচ্ছি। আমাদের ভার্সন থেকে 38টা বাচ্চা স্কলারশিপে অংশগ্রহণ করেছে, সেখানে আমাদের 12টা বাচ্চা স্কলারশিপ পেয়েছে। আর ওনাদের 85টা বাচ্চা স্কলারশিপ পরীক্ষা অংশগ্রহণ করে 4টা বাচ্চা স্কলারশিপ পেয়েছে। কেন এরকম? ওনারা হয় চান আমরা ওনাদের মতো হই, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব না। ইংরেজি ভার্সনের সহকারী প্রধান শিক্ষক শামীমা আক্তার শামা, তার বিরুদ্ধে আছে সনদ জালিয়াতি সহ নিয়োগে অনিয়মের অভিযোগ। আপনি অনুগ্রহ করে তার কাছ থেকে যা একটু কাগজপত্রগুলো দেখতে চান, বিশেষ করে পত্রিকার সার্কুলার নিয়োগ পরীক্ষার মার্কশিট যদি দেখাতে পারে, তাহলে সে যেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দেয়, অন্যথায় যেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে পরিচয় না দেয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, শামা চাকরির আবেদনের সময় যে স্নাতক ও স্নাতকোত্তরের সার্টিফিকেট দাখিল করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচাই করে তা সঠিক পাওয়া যায়নি। কিন্তু শামা বলছেন এসব অভিযোগ অসত্য। না, আমার কখনো এটা না। আমার যেটা দেওয়া আছে সেটা আমার ফাইলটাই চাচ্ছি, কিন্তু আমার ফাইলটাই দিচ্ছে না। জাল সনদে শিক্ষকতা করলে বিধি অনুযায়ী কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ? যদি এটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে চাকরিচ্যুত করা হবে এবং তার যত টাকা উনি গ্রহণ করেছেন সব টাকা সরকারি খাতে ফেরত দিতে হবে। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মধ্যে বিদ্যমান অন্তঃকোন্দলের ফলে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। আমাদের কাছে মনে হচ্ছে যে দেলোয়ার সাহেব এটা দুইটা পাঠকে, বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণকে মুখোমুখি করার চেষ্টা করতেছেন এবং এটা বিমাতা সকলে এটা আচরণ করতেছেন ইংলিশ ভাষণের প্রতি। একটি বিদ্যালয় শুধু পাঠদান করে না, সেখানে গড়ে ওঠে একটি শিশুর আত্মবিশ্বাস, স্বপ্ন আর ভবিষ্যৎ। অভিভাবক, শিক্ষার্থী আর সচেতন নাগরিকদের প্রত্যাশা সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় আবারও সুনামের জায়গায় ফিরবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। বাংলাদেশে বাড়ছে পরিপাকতন্ত্রের প্রদাহজনিত রোগীর সংখ্যা। রোগটি আইবিডি নামে পরিচিত, যা নিরাময়যোগ্য নয়। যদিও এই রোগের কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা এখনও নিশ্চিত করতে পারেনি চিকিৎসকরা। সঠিক সময় চিকিৎসা না নিলে তা একসময় ক্যান্সারে পরিণত হতে পারে। পশ্চিমা দেশগুলোতে আইবিডি রোগীর সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে ২০২২ সালে এই রোগ শনাক্তের পর থেকে প্রতি বছর মে মাসে পালিত হচ্ছে আইবিডি সচেতনতা মাস। এ উপলক্ষে সকালে মহাখালীর জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউটে সচেতনতামূলক র্যালি ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য আইবিডি এর কোনো সীমানা নেই, আইবিডি চিকিৎসা সবার জন্য সহজলভ্য হোক। সেমিনারে বক্তারা বলেন, এই রোগের প্রভাব দীর্ঘমেয়াদী ও প্রকট। চিকিৎসকরা বলছেন, এই রোগ নিরাময়যোগ্য না হলেও ওষুধ, জীবনযাত্রার পরিবর্তন ও প্রয়োজনে সার্জারির মাধ্যমে লক্ষণগুলো নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা সম্ভব। জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউটে প্রতি শনিবার এই রোগ শনাক্ত চিকিৎসা দেওয়ার জন্য আলাদা সেল করা হয়েছে। ২০২২ সাল থেকে আমরা এটা স্টার্ট করেছি, তখন রুগী ছিল ১৭৩ জন, আর এখন ২০২৫-এর শেষ নাগাদ এই রুগী হয়েছে ২৩৯৩ জন। তার মানে হচ্ছে এটা খুবই ইনক্রিজিং হচ্ছে। পেটে ব্যথা হইতে পারে, তারপর হচ্ছে রক্ত পায়খানা, একেবারেই ব্লাডি ডায়রিয়া বলে সেগুলো হইতে পারে। আরও বিভিন্ন জয়েন্টে পেইন হইতে পারে। মানে একেবারে মাল্টি ডিসিপ্লিনারি একটা সমস্যা আর কি। দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনে এখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ময়মনসিংহে নির্ধারিত ১৮ মাসেও শেষ হয়নি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পাইপলাইনে পানি সরবরাহ প্রকল্পের কাজ। নির্ধারিত সময়ে কাজ হয়েছে মাত্র ১৬%। এলাকার মানুষের অভিযোগ, মাত্র ১৬% কাজ করে ঠিকাদার ৬০% কাজের বিল তুলে নিয়েছে। এরই মধ্যে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়ে প্রকল্প পরিচালককে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহৎ পাইপলাইনের মাধ্যমে ময়মনসিংহের মুক্তাগাছা ও গৌরীপুরে সুবিধা বঞ্চিত ৭০০ পরিবারে সুপেয় পানি সরবরাহের জন্য ২০২৪ সালের আগস্ট মাসে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কাজ হয়েছে মাত্র ১৬%। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা। তলা থেকে মনে হয় একতলা পর্যন্ত হয়েছে, আরো দুতলা কাজ বাকি রয়েছে। যতটুকু সময়ের ভিতরে কাবার হওয়ার কথা ছিল এতটুকু সময়ের ভিতরে কখনোই কাবার হবে না। আমরা অপেক্ষা করি, আমি এই যে কিছুদিন সাথে ১ মাস হইতো না, হয়তো ২০ দিন আমি এই মেশিনটার অপেক্ষা থাকি, আমি এটা নিজে মোটর দিচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। যত লেবাররা আসলো হেগের খালি সমস্যা, আমরা টাকা পাই না স্লো এইভাবেই চলতেছে। জনস্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা অভিযোগ স্বীকার করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মূল রাস্তা থেকে একটু ভিতরে আমাদের মালামালগুলো এখানে রাখতে হয়, ওইখান থেকে ক্যারিং করে ভিতরে আনতে হয়, এই জন্য কিছু কালক্ষেপণ হচ্ছে। ইতিমধ্যে মেয়াদ পার হয়ে গেছে, তো ঠিকাদার টাইম এক্সটেনশনের আবেদন করেছে, আর আমরা তাদেরকে বিভিন্ন রকমের তাগাদাপত্র দিয়ে যাচ্ছি এবং বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। প্রকল্প পরিচালককে বরখাস্ত করা হলেও মন্ত্রণালয় বলছে প্রাথমিকভাবে তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ মেলেনি। প্রকল্প পরিচালকও অভিযোগ অস্বীকার করেছেন। অতিরিক্ত বিল নেওয়া হয়। এখন মনে করেন এখানে সামিউলের সাথে জামালের একটা অন্তর্দ্বন্দ্ব, মানে ময়মনসিংহ এবং শেরপুরে
ওই দ্বন্দ্বগুলো আমার উপরে এসে পড়ে। সরকার দলের স্থানীয় সংসদ সদস্য সহ প্রতিমন্ত্রী জানান, প্রকল্পে কোনো অনিয়ম ও গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তাগাছার কাজের ব্যাপারে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি আসলে কোনো কাজই হয় নাই। এটা আমি মন্ত্রী মহোদয় সাহেবকে অনুরোধ জানাবো, উনি যেন এটা খোঁজ খবর নিয়ে এটার একটা তদন্তর ব্যবস্থা করে উনি। তো আমরা ওদের কাছ থেকে চাবো 100% কাজ নেওয়ার জন্য, এবং ওই বিল টিল নিয়ে যে যদি অনিয়ম হয়ে থাকে তারপর তার বিচার করব। এই কাজের টেন্ডারের প্রাক্কলিক দরের চেয়ে দরদাতা ওই প্রতিষ্ঠানকে 14% বেশি দরে কার্যাদেশ দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। শাকিলা সিথি, 71। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা শুরু হয়েছে। এতে প্রাণ ফিরেছে মাছের ঘাটে। লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে মেঘনা নদীতে চলছে মাছ ধরা। তবে প্রথম খালি হাতে ফিরেছেন অনেকে। কামরুল ইসলাম ও আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। 2 মাস নিষেধাজ্ঞার পর নতুন উদ্যমে নদীতে নেমেছেন ভোলার জেলেরা। বৃহস্পতিবার মধ্যরাতেই জেলেরা ছুটে যান মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। এরপর মাছ নিয়ে বিক্রির জন্য আসেন ইলিশা, তুলাতুলি সহ বিভিন্ন মাছঘাটে। এতে মাছঘাট ও আড়তগুলো ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখর হয়ে ওঠে। তবে প্রথম দিন কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়েনি জেলের জালে। তারা জানান, যে পরিমাণ মাছ পেয়েছেন তা দিয়ে জ্বালানি খরচই উঠবে না। তেলের দাম দিয়ে আমাকে পোষায় না ভাই, 160 টাকা করে তেলের লিটার, এতে আমরা কেমনে পোষায়? আর মাছ একবারে কম, যাই মাছ আছে আমরা যাই ভাই, আর তেলের দাম মূল্য এতে বড়, তেলের মূল্যে আর মাছে আমাকে পোষায় না। এদিকে 2 মাস পর প্রাণ ফিরেছে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে। মধ্যরাত থেকেই উৎসব মুখর পরিবেশে নদীতে নামেন জেলেরা। তবে প্রত্যাশিত ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন বেশিরভাগ জেলে। কেউ কেউ ছোট মাছ পেলেও অনেককে খালি হাতে ফিরতে হয়েছে। তেলের কারণে আমরা গভীর নদীতে যাইতে পারি না, বড় মাছও তেমন মারতে পারি না, আমাদের মনে তেমন আনন্দ নেই। আইসি তেলে যা মাছ পাইছি এটা আমার খরচ হয় 10,000 টাকা, মাছ হয়েছে 7,000 টাকা, আমার খরচে ওঠে না। জেলেরা বলছেন, নদীতে মাছ কম, তার উপর তেলের দাম বেশি হওয়ায় খরচ বেশি হয়েছে। আবার কেউ কেউ তেলের সংকটে নদীতে নামতেই পারেননি। আর অভিযান গেছে এই পরিমাণে তো মাছ হইল না, তেমন বেশিও না আর একবারে নরমালও না, মোটামুটি চলে আর কি। মৎস্য ব্যবসায়ীরাও বলছেন, নিষেধাজ্ঞা শেষে ভালো মাছ এলে বাজার জমজমাট হতো, কিন্তু প্রথম দিনেই হতাশ হতে হয়েছে। তেল অ্যাভেলেবল হয়, তারা ব্যবহার করবে, আর অ্যাভেলেবল না হলে তো আসলে কেউ এটাকে করে দিতে পারবে না, এটা তো আসলে যোগান ওইভাবে দিতে পারবে না। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে গত মার্চ ও এপ্রিল টানা 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। মনিরা কাজেরি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।